নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম ভুতুরে ক্যাসেট, লেখিকা ডক্টর গৌরী দে। তো বন্ধুরা, গল্পটা পড়ছি। স্কুল ফাইনাল পাশ করার পর অতনুর কাকা একটা ওয়াকম্যান প্রেজেন্ট করেছিলেন অতনুকে। সেই হলো কাল। তারপর থেকে বিভিন্ন ধরনের ক্যাসেট কেনার নেশা পেয়ে বসলো অতনুকে। 2-1 বছরের মধ্যে অতনু রীতিমতো একটা লাইব্রেরি করে ফেললো ক্যাসেটের। তাতে কি নেই, ইংরেজি, বাংলা, হিন্দি গান ছাড়াও রয়েছে নানা ধরনের কমিক্স, গীতি, আলেখ্য, কবিতা সংকলন ইত্যাদি। এই হেন অতনুর জীবনে একদিন ঘটে গেল এক অভাবনীয় কাণ্ড। কাণ্ডটা এই ক্যাসেট কেনার শখকেই কেন্দ্র করে। সেদিন ছিল রবিবার। বন্ধুরা ধরল বইমেলা হচ্ছে, দেখতে যাবে। মেলায় গিয়ে অতনুর হঠাৎ চোখে পড়ল লিটল ম্যাগাজিনের স্টলের কাছে একটা লোক মাটিতে বসে বিক্রি করছে কিছু ক্যাসেট। বইমেলায় ক্যাসেট দেখে কৌতূহলী হয়ে এগিয়ে যায় অতনু। বন্ধুরা ঠাট্টা করে বলে, হয়ে গেল। অতনু ক্যাসেট দেখেছে আর রক্ষে নেয়। আহা, কিনি না কিনি, দেখতে কি দোষ, বলল অতনু। তারপর এগিয়ে গেল লোকটির দিকে। বন্ধুরা ওকে সঙ্গ না দিয়ে ইচ্ছে মতো ঘুরতে লাগলো। লোকটি অতনুকে দেখে বলে, আপনি যদি ভূত বিশ্বাস করেন তবে এই ক্যাসেট কিনবেন, নয়তো কিনবেন না। ভূত? অবাক হলো অতনু। এটা কি ভূতের ক্যাসেট নাকি? লোকটি স্থির চোখে তাকিয়ে রইল অতনুর দিকে। অতনুর মনে হলো এই দৃষ্টিটা ঠিক মানুষের মতো নয়। পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে কি ভূতের নাম শুনেই ভয় পাচ্ছে নাকি? অতনু ক্যাসেটটা হাতে নিল, দেখল তার গায়ে লেখা পরলোক। এই কীরকম ক্যাসেট? অতনু কৌতূহলী হয়ে ওঠে। লোকটি বলে, এতে একটি হারিয়ে যাওয়া মানুষের গল্প আছে, যাকে খুন করে লুকিয়ে রাখা হয়েছে। লোমহর্ষক গল্প, কিন্তু নেবেন? কত দাম? অতনু জিজ্ঞাসা করে। 10 টাকা, বলল লোকটি। মাত্র 10 টাকা? অতনু ভাবল, ক্ষতি কি? ভূতের বইয়ের মতো ভূতের ক্যাসেট থাকলে তার লাইব্রেরির মানই বাড়বে। 5 জনকে ডেকে শোনানোও যাবে। অন্তত এই ধরনের ক্যাসেট যে থাকতে পারে এটাই হয়তো অনেকেই জানে না। অতনু কিনে নিল ক্যাসেটটা। লোকটির দিকে তাকালো। আশ্চর্য, লোকটির চোখ দুটো কেমন যেন জল জল করে উঠল। সন্ধ্যা হয়ে আসছে। অতনু তাড়াতাড়ি বন্ধুদের উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে এনে ক্যাসেটটা বাজাতে গিয়েই মাথা গরম হয়ে উঠল অতনুর। যতটা সে শুনল তত পর্যন্ত শুধু একটাই শব্দ, বাঁচাও বাঁচাও। কে যেন করুণ আত্মস্বরে চিৎকার করছে। প্রচণ্ড রেগে ক্যাসেটটা বন্ধ করে দিল অতনু। লোকটা ভূতের গল্পের নাম করে তাকে ঠকিয়ে 10 টাকা নিয়ে নিল। এ কিছুতেই বরদাস্ত করা যায় না। পরদিনই সে ক্যাসেটটা নিয়ে ছুটল মেলায়। কিন্তু আশ্চর্য, সে লোকটাকে কোথাও দেখতে পেল না। যেখানে সে বসেছিল তার পাশে যারা লিটল ম্যাগাজিনের বিক্রি করছে, অতনু তাদের জিজ্ঞাসাও করলো, কিন্তু অবাক ব্যাপার, তারা জানালো এরকম ধরনের কোনো লোককে তারা দেখেইনি। সারা মাঠ তন্ন তন্ন করে খুঁজে ব্যর্থ হয়ে ফিরে এলো বাড়িতে অতনু। মেজাজ খুব খারাপ। মনে করলো
একটু গান শুনলে মনটা ঠিক হবে। একটা ক্যাসেট নিয়ে ও ওয়াকম্যানে ভরে শুনতে গিয়েই অবাক হয়ে গেল। এ তো সেই ভূতের ক্যাসেটটাই সে আবার লাগিয়েছে। কিন্তু তার পরিষ্কার মনে আছে সে অন্য ক্যাসেট ফিট করেছিল। কান থেকে ইয়ারফোনটা খুলবে ভাবছে, এমন সময় শুনল গম্ভীর গলায় কেউ বলছে, শুরু হচ্ছে জলদিঘির কাহিনী। অতনুর কান থেকে ওটা আর সরাতে পারল না। মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলো, বাঁচাও বাঁচাও। শব্দটা খুব ক্ষীণ তখন। গল্পটা খুব মামুলি গল্প। প্রচুর সম্পত্তির অধিকারী নাবালক রণদীপ চৌধুরীর সম্পত্তির লোভে তাকে জলদিঘির নিচে পুঁতে ফেলেছে তার কাকা ত্রিদীপ চৌধুরী। তার সঙ্গে ষড়যন্ত্র করেছে জলদিঘির চৌধুরী বাড়ির নায়েব। এমনকি বহুদিনের পুরনো একটা চাকর দেখাশোনা করত রণদীপকে। সে রমানাথকেও ওরা হত্যা করে পুঁতে রেখে দিয়েছে জলদিঘির পশ্চিম পাড়ে। তাদের অতৃপ্ত আত্মা কেঁদে বেড়াচ্ছে মুক্তির জন্য। অতনু লক্ষ্য করল ওই বাঁচাও বাঁচাও আর্তনাদটা শেষ হচ্ছে রণদীপের কাহিনী শেষ হবার সঙ্গে সঙ্গে। কিন্তু রমানাথের গল্প শুরু হবার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল গোঁ গোঁ করে কাতরানির শব্দ। কি জানি কেন অতনুর কিন্তু এখন আর ক্যাসেটটার সবটাই গল্প কথা বলে মনে হলো না। বিশেষ করে ক্যাসেট বিক্রেতার ওই উবে যাওয়ার ব্যাপারটা তাকে ভাবিয়ে তুলল। তার মনে হলো জলাদিঘির প্রতিটি ঘটনা বোধহয় সত্যি, আর ওই অতৃপ্ত আত্মারা তাকে উদ্ধার করার জন্য অনুরোধ করছে। কিন্তু জলাদিঘি জায়গাটা কোথায়, বা আদৌ জলাদিঘি বলে কোনো গ্রাম আছে কি না সেটাই সে বুঝতে পারছে না। কলেজ থেকে ফেরার পথে প্রায় বাড়ির কাছে এসে অতনু থমকে দাঁড়ালো। একটা শীর্ণদেহী লোক ফুটপাতে বসে আছে। তার সামনে কতকগুলো পুরনো ম্যাপের মতো রাখা। কৌতূহলী অতনু লোকটার কাছে গিয়ে দাঁড়ালো। শীতকাল, লোকটার গায়ের কম্বল মাথা অবধি জড়ানো। তবু তার মধ্যে দিয়ে অতনু যেন দেখতে পেল সেই জ্বলে ওঠা চোখ। অতনু কিসের আকর্ষণে লোকটির দিকে এগিয়ে গেল। কে যেন তাকে দিয়ে বলালো, জলাদিঘি জায়গাটা কোথায় বলতে পারো? লোকটির চোখ দুটো জ্বলে উঠল। আপনি কি জলাদিঘি যাবেন বাবু? যাব। তুমি জানো গ্রামটা কোথায়? অতনু এসব বলতে চায়নি। কে যেন তাকে এসব বলাচ্ছে। লোকটি বলল, আমি আপনাকে নিয়ে যাব বাবু। কবে যাবেন বলুন? অতনু মন্ত্রমুগ্ধের মতো বলল, আগামী শনিবার সকালে। লোকটি উঠে দাঁড়ালো। অতনু পরিষ্কার দেখল এই সেই লোক, কিন্তু বলতে পারল না। লোকটি বলল, আগামী শনিবার বেলা 10টায় আমি শিয়ালদার সামনে গেটের দিকে থাকব, আপনি আসবেন। বলেই লোকটি খুব তাড়াতাড়ি চলে গেল, যেন হাওয়ায় মিলিয়ে গেল। লোকটা চলে যেতেই অতনু সম্বিত ফিরে পেল। সব ব্যাপারটার মধ্যে একটা কেমন যেন ভুতুড়ে গন্ধ পেল। একবিংশ শতাব্দীর ছেলে সে, ভূত বিশ্বাস সে করে না, কিন্তু হঠাৎ কেমন যেন গাটা ছমছম করে উঠল তার। তবুও ঠিক করল ও এর শেষ না দেখে ছাড়বে না। তবে একা নয়, ও যাবে রজতকে নিয়ে। রজত ওর বেস্ট ফ্রেন্ড। তাছাড়া ওর বাবা একজন নামকরা পুলিশ অফিসার। খুনের ব্যাপারে হয়তো পুলিশের সাহায্য লাগতে পারে। এই ভেবে সেই রাত্রেই সে ফোন করলো রজতকে। শনিবার শিয়ালদা গেটের সামনে এসে রজত আর অতনু তন্ন তন্ন করে খুঁজল লোকটাকে, পেল না। রজত একটু রাগ করে বলল, ব্যাপারটা তোর কল্পনা নয় তো অতনু? তোর কথা শুনে
তখনই বাবাকে গিয়ে পুলিশের কাছে গিয়ে সব রকম হেল্পের জন্য ফোন করিয়েছি। এখন যদি ফলস পজিশনে পড়তে হয়। চুপ করে গেল রজত। অতনু রজতের কাঁধটা ঝাঁকিয়ে বলল, বিশ্বাস কর, সব ব্যাপারটা সত্যি, আমার একটুও বানানো নয়। রজত হাত ঘড়ি দেখল, বলল, এখন 10:30, আর ঠিক 10 মিনিট দেখে। রজতের কথা লুফে বলে ওঠে অতনু, আমরা ফিরে যাব, কি বলিস? রজত ধমক দিয়ে বলে, অ্যাটল জলাদিঘিতে কোনো ঘটনা ঘটেছে কি না সেটাই আমার সন্দেহ। অতনু কি বলতে যাচ্ছিল, হঠাৎ একটা রোগা মতো কালো চেহারার লোক ওদের সামনে এসে দাঁড়ালো। বলল, আপনারাই কি জলাদিঘি যাবেন বাবু? চলেন, আমি নিতে এসেছি। অতনু ভ্রু কুচকিয়ে বলল, তুমি কে? তোমাকে আমরা চিনি না। লোকটি বিনীতভাবে বলল, যার আসার কথা ছিল তিনিই পাঠিয়েছেন। অতনু বলল, তুমি কি ওই গ্রামেরই লোক? লোকটা উত্তর দিল, আজ্ঞে হ্যাঁ। অতনু অবাক হয়ে বলল, তুমি চিনলে কি করে আমাদের? লোকটা একটু হাসল, বলল, উনি আমাকে যেমনটি বুঝিয়েছেন তাতে বোঝার অসুবিধা হয়নি। এখন চলেন বাবু, বেলা হয়েছে। রজত চুপ করে এতক্ষণ লোকটাকে লক্ষ্য করছিল। বলল, তুমি চেনো নাকি তাকে? লোকটা হাসল, একটুও শব্দ হলো না। বলল, জলাদিঘির গ্রামের প্রজা আমি, নায়েব মশাইকে চিনব না? কথা না বাড়িয়ে লোকটার সঙ্গে এগিয়ে যেতে যেতে অতনু ভাবল, লোকটা নায়েব, অথচ কীরকম যেন শুকনো চিমড়ে চেহারা। অতনুর তো ভালো করে মুখটাও মনে পড়ল না, শুধু চোখ দুটো জ্বলজ্বল করছিল, এটাই যা মনে আছে। জলাদিঘির চৌধুরীর বাড়ির কাছাকাছি এসে বাড়িটা দেখিয়ে দেবার পর আর লোকটাকে দেখা গেল না। বাড়িটা প্রায় পোড়ো বাড়ির মতো, কিন্তু ঘরের দরজায় পর্দা ঝুলছে। অতনুরা সোজা চলে গেল থানায়। রজতের বাবাকে ফোন করে অতনু ফোনটা ধরিয়ে দিল ওখানকার অফিসার করুণা চট্টোপাধ্যায়কে। ভদ্রলোকের নামের সঙ্গে চেহারার কোনো মিল নেই, দেখলেই ভয় করে। করুণাবাবুর বয়স হয়েছে। ফোন রেখে বললেন, চলুন, জমিদার বাড়ির যাবার পথে আপনাদের এর ইতিহাসটা শোনা দরকার। হুবহু এক গল্প, ঠিক যেন ক্যাসেটটাই শুনছে অতনু। সেই এক ঘটনা, বিষয় সম্পত্তির জন্য গুম খুন। কাকা তার একমাত্র ভাইপোকে খুন করেছে, কিন্তু কোথায়? কোনো খবর তার পাওয়া যায়নি। পাওয়া যায়নি রণদ্বীপের ডেড বডি। তার 3 দিন বাদে নায়েব অনন্তরক্ষিতকেও আর খুঁজে পাওয়া যায়নি। চমকে উঠল অতনু, নায়েব? তিনি তো... মাথা নেড়ে অফিসার বললেন, শুধু নায়েব না, রণদ্বীপের খাস চাকরকেও আর পাওয়া গেল না। রজত প্রশ্ন করে, এদের চেহারার বর্ণনা দিতে পারেন? চেহারার বর্ণনা শুনতে গিয়ে স্তম্ভিত হয়ে গেল দুই বন্ধু। তাহলে যে অতনুর সঙ্গে কথা বলেছে সেই নায়েব, আর যে পথ দেখিয়ে আনলো সে তাহলে রণদ্বীপের খাস চাকর? পরের ঘটনাটাও মিলে গেল ক্যাসেটের সঙ্গে। লোক নামিয়ে জলাদিঘির জল তোল পার করে ওরা উদ্ধার করে আনলো একটা লাশ। তার আঙুলে চকচক করছে সোনার একটা দামি আংটি। আংটিতে মিনে করে ইংরাজির আর অক্ষর লেখা। মনে হলো এটা হয়তো তাহলে রণদ্বীপেরই কঙ্কাল। কিন্তু নায়েবের আর সেই চাকরটার লাশ তাহলে কোথায়? ক্যাসেটের গল্পটা মনে করবার চেষ্টা করল অতনু। তারপর পুলিশকে দেখিয়ে দিল দিঘির পশ্চিম পার। মাটি খুঁড়ে দুটো লাশ উঠল, কিন্তু জমিদারকে ধরবে কি করে? মনে পড়ল অতনুর, ক্যাসেটে আছে জমিদার বাড়ির দক্ষিণ দিকের ঘরটা, যেখানে রণদ্বীপ থাকতো, তার ঘরের মধ্যে রয়েছে বিরাট মুখওয়ালা পেতলের বড় ফুলদানি। 19 বছরের রণদ্বীপ তার ভেতরে লুকিয়ে রাখত তার ডায়েরি। পুলিশের সাহায্যে ডায়েরি উদ্ধার করতে ওদের বেগ পেতে হলো না।
রণদেব আর তার চাকর রমানাথ দুজনেই বুঝতে পেরেছিল একটা কিছু ঘটতে যাচ্ছে। তাই রণদেব ডায়েরির প্রায় প্রত্যেক পাতায় লিখেছে, আমার যদি কিছু ঘটে তার জন্য দায়ী থাকবে আমার কাকা। আর আমাকে দিয়ে নায়েব কাকা কী সব সই করাতে চায়, আমি করিনি। রমানাথ দা আমাকে বারণ করেছে, ওরা আমাদের দুজনকে ভয় দেখাচ্ছে। ডায়েরির শেষ পাতায় লেখা, রমানাথ দাকে খুঁজে পাচ্ছি না, নিশ্চয়ই কাকা তাকে সরিয়ে ফেলেছে। এবার কি আমার পালা? এরপর সাদা কাগজ। অতনুর কাছে নায়েবের লাশ পাওয়াটা খুব আশ্চর্য মনে হয়েছে। নায়েব তো জমিদারের সপক্ষেই ছিল। তবে অফিসার অতনুর কথা শুনে হাসলেন, বললেন, হাজার হোক, বয়সটা তো এখনো কাঁচা, তাই সবটা ধরতে পারোনি। এটা না বোঝার কি আছে? নায়েব একমাত্র সাক্ষী ছিল ত্রিদীপ চৌধুরীর কাজের, তাই কাজ শেষ হবার পর তাকে সরিয়ে দেবার দরকার ছিল। অতনুর মনে পড়ে গেল নায়েব আর রমানাথকে। গাটা ছমছম করে উঠল। ত্রিদীপ চৌধুরী ধরা পড়ে গেল। সবার কাছে অনেক প্রশংসা নিয়ে ফিরে এলো অতনু। বাড়ি এসে অতনু সেই আর ভুতুরে ক্যাসেটটা আবার শুনতে ইচ্ছে হলো। কিন্তু আশ্চর্য, ওই ক্যাসেটটা আর কোথাও খুঁজে পাওয়া গেল না। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে কিন্তু।